প্রপার প্রোটেকশন নেওয়া হয়নি কেন, আর একটা হলো আমরা কি চেয়েছিলাম এরকম একটা পারপ্লেক্স সিচুয়েশনে থাকুক, মানে একটি কিংকর্তব্য বিমূল পরিবেশের মধ্যেই বাংলাদেশের রাজনীতিতে থাকুক, সে সবসময় পারপ্লেক্স ফিল করবে, এটা করব না ওটা করব, এটা করা উচিত হবে না ওটা করা উচিত, এটা কি সংবিধান সম্মত হবে, এটা কি আইনসম্মত হবে, এটা কি বিধিসম্মত হবে, এটাকে গায়ের জোর সম্মত হবে। অভ্যুত্থান একটা গায়ের জোরের বিষয় তৈরি করেছে, তখন একটা শক্তি পরীক্ষা হয়েছে। শাসক গোষ্ঠী তার ক্ষমতা থেকে তার সমস্ত অপারেটরসকে শক্তি প্রয়োগ করিয়েছে, জনগণ তার একটা শক্তি প্রয়োগ করেছে, ফলে একটা শক্তি প্রয়োগ ছিল। সেই শক্তি প্রয়োগে ধরুন 5ই আগস্ট যদি জনগণ হেরে যেত তাহলে কী হতো, আর একটা রুথলেস অপারেশন চলতো, আরও হয়তো দীর্ঘদিনের চলতো, কিন্তু মানুষ মেনে নিত না, মানুষ আবার হয়তো রুখে দাঁড়াতো। অভ্যুত্থানটা 5ই আগস্ট না হয়ে হয়তো অন্য কোনো সময় হতো, কিন্তু অভ্যুত্থান ইজ ইনএভিটেবল, কারণ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যেত না, সেটা 14, 18 এবং 24-এ প্রমাণিত হয়েছে। ফলে 29-এর নির্বাচনে আওয়ামী লীগকে সরানো যেত না, ফলে বিকল্প ছিল না, অভ্যুত্থান ছিল একটা বিকল্পহীন প্রয়োজন। হ্যাঁ, কিন্তু সেখানে একটা পরীক্ষা হয়েছিল, যেহেতু শক্তি পরীক্ষা, যে কারণে অভ্যুত্থানের পরে যে নিপীড়নটা আন্দোলনকারীদের উপর এসেছিল, ঠিক পাল্টা নিপীড়নটাও তারা আবার তৎকালীন ক্ষমতাসীনদের উপর চালানোর চেষ্টা করেছে, এবং তাতে করে একটা ব্যাপক সময় ধরে একটা বিশৃঙ্খলা বা একটা রেইন অফ টেরর বলি, সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখান থেকে আবার আইনি পদক্ষেপটা নিতে হবে, কারণ একটা ললেসনেস অথবা জোরের সংস্কৃতি তো বেশি দিন চলতে পারে না, মব দিয়ে তো আর দেশ চলে না, ফলে আইনে আসতেই হতো। 1.5 বছর একটু বেশি সময় লেগেছে, কিন্তু রোড ম্যাপ থাকলে হয়তো নেপালের মতো বললে হয়তো আরও আগেই এই বিষয়টা আসতো। তাহলে আমাদের রাষ্ট্রটা কিভাবে পরিচালিত করলে অন্তত গণতান্ত্রিক একটা কাঠামোর মধ্যে থাকা যায়, সেই বিষয়টা করা যেত। কিন্তু পরে হয়ে গেল জেদ এবং সুবিধা। জেদ মানে আমরা হচ্ছি অথরিটি অফ আফসার্স, আমরাই তো অভ্যুত্থান করেছি, ফলে আমরা শক্তি, হ্যাঁ, একটা হলো শক্তি আর একটা হলো অথরিটি। শক্তি তো জনগণ, আর অথরিটি মানে আমরা যা বলবো তাই হবে, এটা একটা মানসিকতা তৈরি হলো। আর একটা হলো যে এইভাবে যদি চলতে থাকে তাহলে যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরের বাসনাটা লক্ষ্য করা যাচ্ছে, তার একটু দীর্ঘমেয়াদী দেশে থাকতে চায়। তাহলে দীর্ঘমেয়াদী যদি থাকে তাহলে পরিস্থিতিটা কী হবে, ফলে অনেক ধরনের কিন্তু একটা গোজামিলের মধ্য দিয়ে একটা নির্বাচনের সময়টা ঠিক করা হয়েছে। এটা কিন্তু খুব মানে একটা বলবো না যে ভালো আকাঙ্ক্ষা থেকে নির্বাচন দিয়েছেন। ওই রবীন্দ্রনাথ একটা গান আছে না, প্রাণ চায় চক্ষু না চায়, সেরকম এখন নির্বাচন না দিয়ে উপায় নাই, নির্বাচন দিলাম, কিন্তু নির্বাচনটা দেওয়ার আগেও দেখেন কত ধরনের জটিলতা। নির্বাচনের 2 দিন আগে এই ট্রাম্প প্রশাসনের সঙ্গে এমন একটা চুক্তি করলেন যার খেসারতটা আমাদেরকে বহুদিন দিতে হবে। তারপরে আমেরিকান কোর্ট কিন্তু ওটার উপরে একটা নিষেধাজ্ঞা জারিও করেছে যে এইরকম শুল্ক তুমি আরোপ করতে পারো না, কিন্তু আমরা তো চুক্তি করে বসে আছি। হ্যাঁ, আমাদের কিন্তু ধৈর্য কুলায় নাই যে 12 তারিখে নির্বাচনের পর এটা হোক, পরবর্তী সরকার আসলে ধৈর্য থাকেনি। দ্বিতীয়ত, ঠিকই মানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তার সমস্ত সুরক্ষার ব্যবস্থাটা তিনি কিন্তু তার আগেই করে নিয়েছেন, প্রধান তো করেছেই, হ্যাঁ করেছেন। ফলে এগুলো থেকেও কিন্তু মনে হয় যে যতটা না জনসম্পৃক্ত পরিকল্পনাগুলো ছিল, তার চেয়ে অনেক বেশি বোধ হয় কোনো না কোনো কর্নার, কোনো না কোনো অংশের সঙ্গে সম্পৃক্ত হয়ে আমাদের ভাবনাগুলো ভাবা হয়েছে। ফলে এই জটিলতাটা অনেক দিন চলবে, কিন্তু পার্লামেন্টে আবার এমন একটা পাওয়ার ইয়েটা হয়ে গেছে, মানে বলবো যে পাওয়ার ব্যালেন্সটা এমন তৈরি হয়েছে দিকে যারা ক্ষমতায় আছেন। হ্যাঁ, স্ট্রিট পাওয়ারে কি আছে সেটা পরের প্রশ্ন, কিন্তু যখন আমি সংসদে দেখব, সংসদে তার 2/3 মেজরিটি আছেই। তো 2/3 মেজরিটি থাকলে সে কি করতে পারে, কি না করতে পারে, তো ফলে যা করতে পারে সে তাইতেই করবে। এখন যেটা করবে, আলোচনার মধ্যে অন্তত একটু সংযত পরিবেশ যেন থাকে, যে কারণে দেখুন কিছু টেকনিক্যাল কাজ করেছেন, হয়তো বিরোধী দলের নেতার বাড়িতে গিয়েছেন, তারপরে বিরোধী দলের সঙ্গে যারা আছেন তাদের বাড়িতে গিয়েছেন, ইফতার পার্টিতে যাচ্ছেন, এগুলো হচ্ছে একটা সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন। কিন্তু টাসেলগুলো থাকবেই। পলিটিক্যাল টাসেলের তো একটা বড় বিষয়, কিছুটা আদর্শগত, কিছুটা হচ্ছে কাঠামোগত কর্তৃত্ব কার হাতে থাকবে, প্রশাসনিক কর্তৃত্বগুলো কার হাতে থাকবে, এগুলো নিয়ে কিন্তু ভবিষ্যতে আরও আমাদের জটিলতা হবে।